Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform PharmIQ. আজকে আমরা আমাদের এই সম্ভব সিরিজে হসপিটাল ফার্মাসি সম্পর্কে ডিসকাস করব। এই হসপিটাল ফার্মাসি তোমরা জানো একটা পুরো একটা সাবজেক্টই আমাদের আছে, কিন্তু আমরা এই সাবজেক্ট থেকে মেন যে টপিকগুলো আছে, যেগুলো এক্সাম টার্গেটের বিভিন্ন কম্পিটিটিভ লেভেল, বিভিন্ন এন্ট্রান্স এক্সামে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো ডিসকাস করবো। যেমন হসপিটাল ফার্মাসি, রেশিও, ইনভেন্টরি কন্ট্রোল, হসপিটাল ফর্মুলারি, এই সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এই আজকের লেকচারে ডিসকাস করব, যেগুলো সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তো সেইটা ডিসকাস করার আগে আমরা একটু বেসিক জিনিসও জেনে নিই যে হসপিটাল কি। হসপিটাল কি একটা হসপিটাল কি একটা ইনস্টিটিউট। আমরা সবাই পড়েছি, এর সম্পর্কে ডিটেলস আমরা পড়বো না, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়। বিভিন্ন কম্পিটিটিভ এমসিকিউ লেভেলে কোশ্চেন আসে না, বিভিন্ন থিওরিটিক্যাল এক্সামে এখান থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, তো একটা ইনস্টিটিউট যেখানে বিভিন্ন জিনিসের ট্রিটমেন্ট হয়, আবার ডায়াগনোসিস হয়, আবার কি হয়, সেখানে এডুকেশনও হয়ে থাকে। এই তিনটে জিনিস হসপিটালে হয়ে থাকে, এবং কেবলমাত্র এই তিনটে জিনিসের ওপর বেস করেই যে হসপিটাল দাঁড়িয়ে আছে নয়, এছাড়াও হসপিটালের বিভিন্ন রকম টাইপ হয়ে থাকে। যেমন বিভিন্ন জেনারেল হসপিটাল হয়ে থাকে। জেনারেল হসপিটাল বলতে সেখানে সমস্ত জিনিসের চিকিৎসা করায়, অল টাইপ অফ ডিজিজ, বিভিন্ন টিবি হোক, যাই হোক, মানে সমস্ত কিছু একসাথে সেখানেই সব কিছু পাওয়া যায়, সমস্ত চিকিৎসা সেখানে হয়ে যাবে। আবার কিছু স্পেশালাইজড হসপিটাল হয়ে থাকে, যেখানে কি হয়, কেবলমাত্র কিছু ইম্পর্টেন্ট স্পেসিফিক, যেমন ধরো স্কিনের জন্য একটা হসপিটাল হতে পারে, হার্টের জন্য কোনো একটা স্পেশালাইজড হসপিটাল হতে পারে, নার্ভের জন্য কোনো হসপিটাল হতে পারে, স্পেশালাইজড কোনো আইয়ের জন্য কোনো হসপিটাল হয়ে থাকতে পারে। স্পেশালাইজড জিনিসের জন্য সেখানে অন্য কোনো, যদি আমি আইয়ের হসপিটালে যাই চোখের চিকিৎসাই হবে, বাকি কার নেফ্রন কিডনি সমস্যা আছে, কার নার্ভের সমস্যা আছে, কার হার্ট, কার লাংস, কোনো টাইপের কোনো চিকিৎসা সেখানে কি হবে না। এবং কী হয়, একটা রিসার্চ হয়, এডুকেশান আর রিসার্চ কোথাও হয়ে থাকতে পারে, যেখানে চিকিৎসার পাশাপাশি এডুকেশনও হয়ে থাকে এবং রিসার্চও হয়ে থাকে। তো এরকমভাবে বিভিন্ন এবং ক্লিনিক্যাল হসপিটাল হয়ে থাকে, এইভাবে ভাগ করা থাকে। ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হয় সেখানে, ক্লিনিক্যাল মনিটরিং হয়ে থাকে। আবার প্রাইভেট হসপিটাল বিভিন্ন হয়ে থাকে, আবার গভর্নমেন্ট হসপিটাল বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো এইরকম বিভিন্ন টাইপ ওয়াইজ হসপিটালকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা পড়েছি, এ সম্পর্কে বিশেষ জানার কিছু নেই, হসপিটাল সম্পর্কে সবাই জানি। এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা হসপিটাল ফার্মাসি পড়ছি, তো এই হসপিটালের মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে, যেমন সেখানে এক্স রে হয়ে থাকে, সেখানে বিভিন্ন ডায়াগনোসিস টেস্ট হয়ে থাকে। সেরকম হসপিটালের মধ্যে ফার্মাসি বলে একটা ডিপার্টমেন্টও থাকে, সেখানে বিভিন্ন মেডিসিন রিলেটেড সমস্ত জিনিস সেই ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে কী হয়, পরিচালিত হয়। এবং মেডিসিন যেমন সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সেখানে স্টোরও রাখা হয়। আবার অনেক হসপিটাল আছে যেখানে মেডিসিন নিয়ে রিসার্চও করা হয়ে থাকে। এবং এই হসপিটালে এমন একটা জায়গাতে হতে হবে যাতে ইজিলি অ্যাক্সেস পাওয়া যায়, সবাই যেন ইজিলি অ্যাক্সেস নিতে পারে। তার বিভিন্ন ফ্লোর স্টকে হতে পারে, আবার গ্রাউন্ড লেভেলে বিশেষ করে হয়ে থাকে। ক্লিয়ার? তো আজকে আমরা এবারে শুরু করতে চলেছি আমাদের আজকে বিশেষ ইম্পর্টেন্ট টপিকগুলোকে, যেগুলো আমরা আজকে কভার করবো বলে ঠিক করেছি, যেখান থেকে ম্যাক্সিমাম জিনিস কোশ্চেন হিসাবে দেখা যায়। ঠিক আছে, চলো শুরু করে। ফার্স্ট হচ্ছে অন দ্য বেসিক অফ সাইজ অ্যান্ড বেড। তো হসপিটালের সাইজ এবং বেডের উপর বেস করে হসপিটালকে কিছু ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, সাইজ এবং বেডের উপর ডিভাইড করে। যদি সেটা লার্জ হসপিটাল হয়ে থাকে তাহলে সেখানে বেড সংখ্যা কত হবে, 1000-এর বেশি বেড, 1000 অ্যান্ড অ্যাবাভ। যদি সেটা মিডিয়াম হয়ে থাকে তাহলে কত হবে, 500 to 100 বেডস। যদি স্মল হসপিটাল হয়ে থাকে
100 to 500 বেডস। আর যদি ভেরি স্মল হসপিটাল হয়ে থাকে লেস দ্যান 100 বেড, তো এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করছে লার্জ হসপিটাল বেডের সংখ্যা কত হবে, মিডিয়াম হসপিটালে, স্মল হসপিটালে, ভেরি স্মল হসপিটালে ওখানে বেড সংখ্যা কেমন হয়ে থাকে। লার্জ হসপিটাল তাহলে কি বেড সংখ্যা 1000-এর বেশি, মিডিয়াম 500 থেকে 1000, কম থেকে তো শোনো তাহলে ভেরি স্মল 100-র কম, স্মল 100 থেকে 500, মিডিয়াম 500 থেকে 1000 এবং 1000-এর বেশি বা 1000 সেটা হয়ে যাবে লার্জ হসপিটাল। আর যদি কস্টের উপর ক্লাসিফাই করা হয় হসপিটালে, কস্টের উপর বেস করে, তাহলে কি হবে, এটা হচ্ছে কস্টলি হসপিটাল, খুবই কস্টলি হসপিটাল হতে পারে যেটাকে বলে ইলাইট হসপিটাল। এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করে যে ইলাইট হসপিটালকে হয়, এটা হচ্ছে কস্টলি হসপিটালকে বলা হয় ইলাইট হসপিটাল। লো বাজেট হসপিটাল হতে পারে, ফ্রি হসপিটাল হয়ে থাকে, ফ্রি হসপিটাল যেমন গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে তো আমরা ফ্রি চিকিৎসা পাওয়া যায়, তাই তো। তো এইভাবে কস্ট, সেখানে চিকিৎসা খরচ কত সেই উপর বেস করেও কিন্তু হসপিটালকে ভাগ করা হয়ে থাকে। এরপর কি ইম্পর্টেন্ট যে নাম্বার অফ ফার্মাসিস্ট রিকোয়ার্ড, কত বেড, এই যে দেখলাম বেডের উপর বেস করে হসপিটালকে ভাগ করা হয়েছে, তো সেই বেডের সংখ্যার উপর ভাগ করে ফার্মাসিস্ট রেশিও কেমন হতে হয়, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসেই, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কি যদি 500 বেডের যদি 50 বেডের হসপিটাল হয় 3টে ফার্মাসিস্ট রিকোয়ার, 100 হলে 5টা, 200 হলে 8টা, 300 হলে 10টা, 500 হলে 15টা ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট। নম্বর অফ বেড অ্যাভেলেবেল ফার্মাসিস্ট রিকোয়ার্ড ইজিলি এইভাবে মনে রাখবে 3, 5, 8, 10, 15 মোবাইল নাম্বারের মতন 50, 100, 200, 300, তারপরে ডাইরেক্ট যে 500। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ ফার্মাসিস্ট রিকোয়ার্ড, তাহলে হসপিটালে যে ফার্মাসি রিকোয়ারমেন্ট হয় সেটা বেডের সাথে রেশিও ম্যাচ করে হয় না সেটা পেশেন্টের সাথে রেশিও ম্যাচ করে হয়, এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে কিসের সাথে রেশিও ম্যাচ করে ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট হয়ে থাকে, বেডের সংখ্যার উপর বেস করে ফার্মাসি রিকোয়ারমেন্ট হয়ে থাকে। আপ টু 50 3টে, আপ টু 100 5টা, আপ টু 200 8টা, আপ টু 300 10টা এবং আপ টু 515 ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট হয় একটা হসপিটালে। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পুরো স্লাইড। আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোকেই কভার করছি যেখান থেকে কোশ্চেন দেখা যায়। এরপর যে হসপিটাল ফার্মাসি আমরা পড়লাম, যেখানে হসপিটালে ফার্মাসিস্ট থাকে, তো সেই ফার্মাসিকে কীভাবে ভাগ করা হয়ে থাকে, তাদের ডিউটি কী হয়ে থাকে বা কোন কে পোস্টে থাকে, একটা ক্রাইটেরিয়া আছে, যদিও ফলো আপ হয় না অনেক জায়গাতেই, সেটা পরের কথা, কিন্তু আমাদের ক্রাইটেরিয়াটা পড়ে রাখতে হবে। কেউ একটা ডিরেক্টর থাকে, তারপর তার নিচে কী থাকে, সুপারিনটেন্ডেন্ট অফ ফার্মাসিস্ট সার্ভিস অফ চিফ ফার্মাসিস্ট যাকে বলা হয়, এবং তার কোয়ালিফিকেশান কী হতে হবে, এম ফার্মা হয়ে থাকতে হবে, মাস্টার্স করে থাকতে হবে ফার্মাসি ফিল্ডে, তবেই সে কী হতে হবে, চিফ ফার্মাসিস্ট হতে পারবে বা সুপারিনটেন্ডেন্ট অফ ফার্মাসিস্ট যাকে বলা হয়। ক্লিয়ার? এবং এরপরে কী থাকে, মেডিকেল স্টোরে যে ফার্মাসিস্ট থাকবে তার কোয়ালিফিকেশান কী হতে হবে, বি ফার্মা হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট কোয়ালিটি কন্ট্রোল, এম ফার্ম থাকলে তারা কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্সে যেতে পারবে। ফার্মাসিস্ট যারা কী হবে, ড্রাগ ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে থাকবে তাদেরও বি ফার্ম হতে হবে। এবং টু ফার্মাসিস্ট বি ফার্ম ডি ফার্ম ফর ডিসপেন্সিং। এইভাবে একটা হসপিটালে যারা ফার্মাসি ডিপার্টমেন্ট আছে সেখানে পুরো মেডিসিন ডিস্ট্রিবিউশন, মেডিসিনের কোয়ালিটি কন্ট্রোল, যদিও হসপিটালে কোয়ালিটি কন্ট্রোল হয় না, বাট এইভাবে একটা সিস্টেম তৈরি করা আছে যেটা ইন্ডিয়াতে ফলো আপ প্রায় জায়গাতেই হয় না, কিছু কিছু জায়গাতে হয়, সব জায়গাতে বলবো না হয় না, কিন্তু ফলো আপ করতে হয়। যেখানে সুপারিনটেন্ডেন্ট অফ ফার্মাসিস্ট যাকে চিফ ফার্মাসিস্ট বলা হয়, তার কোয়ালিফিকেশান মাস্ট হোল্ড করতে হবে এম ফার্মা ডিগ্রি। দেন ফার্মাসিস্ট যে মেডিকেল স্টোরে থাকবে, স্টোর বলতে যেখানে মেডিসিনের স্টোর থাকবে, সেখানে স্টোরেজ কন্ডিশন সমস্ত মেডিসিনাল ইকুইপমেন্ট সমস্ত স্টোর থাকে, সেটা ফার্মাসিস্টের রেসপন্সিবিলিটি। সেখান থেকে বিভিন্ন ওয়ার্ডে মেডিসিন যায়, বিভিন্ন ডিসপেন্সারিতে মেডিসিন যায়,
যত ওয়ার্ড আছে হসপিটালে সমস্ত ওয়ার্ডেও স্টোর থেকে মেডিসিন ইস্যু হয়ে অন্যান্য আদার স্টোরে যায় এবং কোয়ালিটি কন্ট্রোল হয়ে থাকে এবং ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেম হয়ে থাকে, যেখানেও বিফার্ম এবং ডিসপেন্সারিতে বিফার্মও থাকতে পারে এবং ডিফার্মও থাকতে পারে। ক্লিয়ার? তো এইভাবে হসপিটালে একটা ফার্মাসি ডিপার্টমেন্টকে স্ট্রাকচারালভাবে সাজানো হয়েছে। নেক্সট, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফার্মাসিস্ট কী করে? একটা লিঙ্ক প্রোভাইড করে, কারের মধ্যে? লিঙ্ক বিটুইন দ্য মেডিকেল প্রফেশনাল অ্যান্ড পাবলিক। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেডিকেল প্রফেশনালের সাথে পাবলিকের লিঙ্ক স্থাপন কারা করে? বলে 4টে অপশান দেয়, ফার্মাসিস্ট, নার্স, এভাবে অপশান দিয়ে দেয়। অ্যান্সার কী হবে? ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট ইজ এ লিঙ্ক বিটুইন দ্য মেডিকেল প্রফেশন অ্যান্ড পাবলিক। মিনিমাম 500 আওয়ার্স ট্রেনিং ফর নেসেসারি ফর ফার্মাসি রেজিস্ট্রেশন। ফার্মাসি রেজিস্ট্রেশন আমরা সবাই করি, ডিপ্লোমা ইন ফার্মাসির জন্যই মেনলি এই ক্রাইটেরিয়াটা আছে। বিফার্মের জন্য ক্রাইটেরিয়া 150 আওয়ার্সের জন্য যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে তাকে রেজিস্ট্রেশন দেওয়া যায়। তো একটা ফার্মাসি রেজিস্টার হতে গেলে, রেজিস্টার ফার্মাসিস্ট সে যেই স্টেটে পড়ে সেই স্টেটের যদি রেজিস্টার ফার্মাসিস্ট হয়, সে স্টেটের যে কাউন্সিল আছে, ফার্মাসি কাউন্সিল, স্টেট ফার্মাসি কাউন্সিল, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল আছে, তো সেখান থেকে যে ফার্মাসি রেজিস্ট্রেশন পাওয়া যায়, কখন পাওয়া যায়? কলেজ কমপ্লিট করতে হবে, 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, তার সাথে 500 আওয়ার্স মানে 500 ঘন্টার একটা হসপিটাল ট্রেনিং তাকে মাস্ট করতে হবে, সেই সার্টিফিকেট তাকে শো করতে হবে, তবেই সে একটা রেজিস্টার ফার্মাসিস্ট হতে পারবে। নেক্সট কি ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, অ্যাজ পার ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট শিডিউল এম। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আমরা পড়ে এসেছি, 1940, রুলস 1945, তার শিডিউল এম যেখানে কি বলে? গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফার্মাসি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস প্রিমাইসেস পড়েছি, M1, M2, M3 সমস্ত কিছু আমরা কিন্তু অলরেডি এই সম্ভব সিরিজেই কিন্তু কমপ্লিট করেছি। যারা দেখো না অবশ্যই দেখে নেবে। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আমরা ইজি ট্রিকের মাধ্যমে পড়েছি, কীভাবে তোমরা ইজিলি মনে রাখতে পারবে, কারণ ওখান থেকে কোশ্চেন মাস্ট আসে। কি বলছে? অ্যাকর্ডিং টু শিডিউলে মিনিমাম 250 স্কোয়ার ফিট এরিয়া ইজ এসেনশিয়াল ফর হসপিটাল ফার্মাসি। তাহলে হসপিটাল ফার্মাসি যদি ওপেন করতে চাই তাহলে কত এরিয়া রিকোয়ারমেন্ট হবে? 250 স্কোয়ার ফিট একটা এরিয়া মাস্ট রিকোয়ার ফর ওপেনিং এ হসপিটাল ফার্মাসি। এর যে কম হলে সে হসপিটাল ফার্মাসি ওপেন করতে পারবে না ওই জায়গাতে। ক্লিয়ার? এরপর কি আছে? মিনিমাম স্পেস রিকোয়ার ফর ম্যানুফ্যাকচারিং ASU ড্রাগ, মানে আয়ুর্বেদিক সিদ্ধা উনানি ড্রাগের জন্য কত স্কোয়ার ফিট দরকার? 1200 স্কোয়ার ফিট এরিয়া দরকার GMP ম্যানুফ্যাকচারিং করার জন্য। আয়ুর্বেদিক সিদ্ধা উনানি ম্যানুফ্যাকচারিং করার জন্য 1200 স্কোয়ার ফিট এরিয়া দরকার। ইম্পর্টেন্ট, বারবার বলছি, এখান দিয়ে MCQ কোশ্চেন দেখা যায়। তাহলে ফার্মাসিস্ট কি? যারা মেডিকেল প্রফেশনাল এবং পাবলিক যারা ট্রিটমেন্ট করতে আসে, যারা পেশেন্ট হতে তাদের সাথে একটা কী করে? লিঙ্ক প্রোভাইড করে। আর হসপিটাল ফার্মাসি ওপেন করতে গেলে কত এরিয়া দরকার হবে? মাস্ট 250 স্কোয়ার ফিট এরিয়া মাস্ট এসেন্সিয়াল। আর আয়ুর্বেদিক সিদ্ধান্ত হলে 1200 স্কোয়ার ফিট এরিয়া রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? নেক্সট কিছু টার্মিনোলজি আছে। কি টার্মিনোলজি? ফার্স্ট পড়ব ওভারডোজ। ড্রাগ ওভারডোজ, এ ড্রাগ ওভারডোজ ইজ টেকিং টু মাচ অফ সাবস্টেন্স। ওভারডোজ নাম শুনেই বলতে, ড্রাগের যে ডোজ তার থেকে ওভার। একটা ড্রাগের নির্দিষ্ট একটা ডোজ থাকে, আমরা পড়েছি ক্লিনিক্যাল ট্রায়ালে, যেখানে সেফটি মেজারমেন্ট করা হয়, এফিকেসি মেজারমেন্ট করা হয়, ডোজ রেঞ্জিং করা হয়, তো কতটা ডোজ তার জন্য সেফ সমস্ত কিছু দেখা হয়। কিন্তু সেই ডোজের থেকে যদি কেউ বেশি ডোজ ইনটেক করতে থাকে কোনো পেশেন্ট, সেটাকে বলবে ড্রাগ ওভারডোজ। তার কারণে যদি ওভারডোজ নেই থাকে তাহলে কী হবে? যেই ডোজ আছে অ্যাকচুয়াল যে থেরাপিউটিক ডোজ, সেখানে সে থেরাপিউটিক এফেক্ট পাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি ডোজে কী এফেক্ট পাবে? সে টক্সিক এফেক্ট হবে তার ক্ষেত্রে। ক্লিয়ার? তো ড্রাগ ওভারডোজের কারণে টক্সিক এফেক্ট আছে। কখন ওভারডোজ হয়? যদি সে অ্যাকচুয়াল যে ডোজ আছে তার থেকে সে বেশি ডোজ ইনটেক করে। ড্রাগ অ্যাবিউজ, অ্যাবিউজ মানে কি? ইউজ, আর অ্যাবিউজ মানে অপব্যবহার।
সেলফ মেডিকেশন, এখানে কোনো ইটস রেফার টু ইউজ ড্রাগ বাই সেলফ মেডিকেশন। কেউ যদি সেলফ মেডিকেশন করতে থাকে সেটাকে বলা ড্রাগ অ্যাবিউজ। বিভিন্ন কোডেন জাতীয় ড্রাগ আছে, মরফিন, বা অনেক সময় কেউ সেলফ মেডিকেশন, বিভিন্ন অ্যান্টিবায়োটিক কেউ নিয়ে থাকে, সেগুলো সব ড্রাগ অ্যাবিউজের আন্ডারে পড়ে। সেলফ মেডিকেশনের জন্যে অনেক সময় এরকম হতে পারে অনেকে তার কোনো ড্রাগ নিতে নিতে সেটা তার প্র্যাকটিস হচ্ছে, হ্যাবিটুয়েশন হয়ে গেছে, তার কারণে সে সেই ড্রাগটাকে বারবার নেয়, অ্যাবিউজ করছে, সেখান থেকে সে হয়তো কোনো বেটার ফিলিং পাচ্ছে বলে সে বারবার নিয়ে নিচ্ছে, তো সেগুলো ওভারডোজ। এই ওভারডোজের কারণে বিভিন্ন রকম এফেক্ট আসতে পারে। তার সাথে অ্যান্টিবায়োটিকের যদি ওভারডোজ হয় সেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো ওভারডোজ কখনোই কেউ যদি সেলফ মেডিকেশান অ্যাবিউজ কখনোই কেউ যদি সেলফ মেডিকেশান করে ড্রাগের নিজের দিকে, বিভিন্ন অ্যান্টিসাইকোটিক সিএনএস রিলেটেড ড্রাগগুলো ওভারডোজ করে অনেকে অ্যাবিউজ হিসাবে। নেক্সট পলিফার্মাসি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, তার ডেফিনেশান থেকে কোশ্চেন মাস্ট জিজ্ঞাস করে। দিস ইজ ইউল মাল্টিপল মেডিকেশান ইন এ পেশেন্ট। একটা পেশেন্ট কী করে মাল্টিপল মেডিকেশান, পলিফার্মাসি ইজ বিইং টু 5 or more ড্রাগ অ্যাট এ সেম টাইম অন এ রেগুলার থেরাপিউটিক বেসিস। পলিফার্মাসি জিনিসটা কী তাহলে বললাম, যে একটা পেশেন্ট তারও তো কোনো প্রবলেম হয়েছে, তার একই টাইমে থেরাপিউটিক বেসিকে, কিন্তু থেরাপিউটিক ডোজেই তাকে একই টাইমে কী করতে হচ্ছে, অনেকগুলো মাল্টিপল মেডিকেশান নিতে হচ্ছে। এখানে যে 5 or more বলেছে এরকম কোনো স্পেসিফিক নয়, মাল্টিপল মেডিকেশান যদি একই সেম টাইমে নেওয়া হয় সেই কন্ডিশানে অবশ্যই থেরাপিউটিক বেসিক, রেগুলার থেরাপিউটিক বেসিক, থেরাপিউটিক ডোজ, বা তার কোনো কন্ডিশন হয়েছে, এমন কিছু প্রবলেম হয়েছে যেখানে থেরাপিউটিক ডোজই তাকে নিতে হচ্ছে, কিন্তু সব অনেক মেডিসিন একই টাইমে ইনটেক করতে হচ্ছে। সে অনেক মেডিসিন যখন সেম টাইম ইনটেক করা হয়, অনেক ড্রাগ যখন সেম টাইম ইনটেক করা হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় পলিফার্মাসি। মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন দেখা গেছে যে পলিফার্মাসি কাকে বলে, পলিফার্মাসি কন্ডিশনটা কি, এমসিকিউ কোশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার করতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে যা যাক। এরপর আসছে রোল অফ মডার্ন কমিউনিটি ফার্মাসিস্ট। কমিউনিটি ফার্মাসিস্ট কাদেরকে কমিউনিটি ফার্মাসিস্ট বলা হয়? ফার্মাসিস্ট কাদেরকে বলা হবে? যার কাছে একটা কী হবে, রেজিস্ট্রেশন থাকবে। রেজিস্ট্রেশন কিসের রেজিস্ট্রেশন থাকবে? সেই স্টেট ফার্মাসি কাউন্সিলের দ্বারা অ্যাপ্রুভ একটা সার্টিফিকেট, যেখানে কী থাকবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তবেই সে নিজেকে একটা রেজিস্টার ফার্মাসিস্ট বলতে হবে। এবং রেজিস্টার ফার্মাসিস্ট হলেই তবেই সে কী করতে পারবে, মেডিসিন ডিসপেন্স করতে পারবে, মেডিসিন ডিসপেন্স করতে, না হলে করতে পারবে না। আমরা দেখেছি ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, সেখানে ফার্মাসি অ্যাক্ট পড়ার সময় যে ফলস ক্লেমিংয়ের জন্যে 500 টাকা ফাইন হয় প্রথমে, তারপরে 1000 হয়ে যায় ফাইন, যে কেউ ফলস ক্লেমিং করে এক রেজিস্টার ফার্মাসিস্ট। ক্লিয়ার? এগুলো ইম্পর্ট্যান্ট। তো আগে তাকে ফার্মাসিস্ট হতে হবে, এবং তারপর সে যখন কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে, কমিউনিটি ফার্মাসিস্ট মানে, কমিউনিটি মানে কি, কোনো জায়গাতে কমিউনিটি বলে, এটা এই কমিউনিটির লোক, এরা এই কমিউনিটির লোক, মানে কি লোক। তাহলে কমিউনিটি ফার্মাসিস্ট বলতে লোক যারা পেশেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারাকশান করবে। ফার্মাসিস্টদের অনেক রোল থাকে, যেমন কি কি হয়ে থাকে, কী কী হয়ে থাকে ফার্মাসিস্টের বিভিন্ন রকম রোল থাকে, যেমন কেউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে যেতে পারে, কেউ আবার কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স করতে পারে, কেউ টিচিং লাইনে যেতে পারে, তাই তো। সেরকম কমিউনিটি ফার্মাসিস্ট হলে তারা কী করবে, এরা কি, যারা ম্যানুফ্যাকচার করছে, যারা ড্রাগ ম্যানুফ্যাকচার করছে হয়, তো তারা কি ডাইরেক্ট পেশেন্টের সাথে করছে, পেশেন্টের সাথে কারা করছে লিঙ্ক, যারা কমিউনিটিতে ট্রিটমেন্ট করছে, যারা লোকালি বিভিন্ন পেশেন্টের সাথে ডাইরেক্ট প্রতিদিন পেশেন্ট আসে তার কাছে প্রেসক্রিপশান নিয়ে তার সাথে কথা বলছে, তারাই কমিউনিটি ফার্মাসিস্ট, কমিউনিটিতে যারা কাজ করছে। এবং এরা কি করছে, এরা পেশেন্টকে মেডিসিন ডিসপেন্স যেমন করছে, যেমন পেশেন্টের কাউন্সিল, পেশেন্টকে বোঝানো, তাকে মোটিভেট করা, এবং তার প্রেসক্রিপশান কোনো এরর আছে নাকি,
এই সমস্ত জিনিসকে তারা চেক করে। প্রেসক্রিপশান যদি এরকম থাকে সেটাকে আবার রিফিল করতে হবে, ডাক্তারের সাথে ফের পরামর্শ নিতে হবে। এই সমস্ত জিনিস হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট করে থাকে। এবং তার পুরনো প্রেসক্রিপশান দেখা, সেখানে চেক করা কোন ড্রাগটা হয়তো তার ক্ষেত্রে অ্যাডভার্স এফেক্ট হতে পারে বা কী কী ড্রব্যাক থাকতে পারে, কোন মেডিসিন কোন ফুডের সাথে খাওয়া চলবে না, এই সমস্ত জিনিসগুলো পেশেন্টের সাথে তাকে কথোপকথন বলতে হবে। সেটা হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট। ক্লিয়ার? তাহলে রোল কি কমিউনিটি ফার্মাসিস্টের? কেয়ার পেশেন্ট আর ক্লিনিক্যাল ফার্মাসি, পেশেন্টের কেয়ার করা, হেলথকে প্রমোশন করা এবং র্যাশনাল ইউজ অফ ড্রাগ করা, ড্রাগের ইউজ সম্পর্কে বোঝানো সবাইকে, যাতে উল্টোপাল্টা অ্যাবিউজ না হয়ে যায়, ওভারডোজ যাতে না নিয়ে থাকে, ড্রাগের প্রমোশন করা, ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ড্রাগ থেরাপি, রেসপন্ডিং অফ মাইনর এলিমেন্ট, এই সমস্ত জিনিসগুলো কি একটা মডার্ন কমিউনিটি ফার্মাসিতে সেই ফার্মাসিস্টের রোল। তাকে এই জিনিসগুলোকে ফলো করতে হবে পেশেন্টের সেফটির জন্যে, পপুলেশনের কে বোঝাতে হবে, এবং নতুন ড্রাগ আসলে সেগুলো সমস্ত কিছু এই কমিউনিটি ফার্মাসিস্ট, যার মেন হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং যেটাকে বলা হয়, সেই কাউন্সিলিং করতে হবে, পেশেন্ট কাউন্সিলিং তাকে করতে হবে। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কমিউনিটি ফার্মাসিস্ট কী এবং কাউন্সিলিং জিনিসটা কী। এরপর আসছে ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি, যাকে শর্ট ফর্মে পিটিসি বলা হয়। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আসে যে পিটিসির ফুল ফর্ম কী? পিটিসির ফুল ফর্ম কি? ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি। এর কাজ কি? এর মেনলি দুটো কাজ। একটা হচ্ছে এডিআর মানে অ্যাডভার্স ড্রাগ, যে সমস্ত থাকে ড্রাগের সেগুলো রিপোর্টিং করা, এবং ফার্মাসি স্টাফের সাথে বা মেডিকেল স্টাফের সাথে পুরো হসপিটালের যে ডিপার্টমেন্ট আছে তার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে দেওয়া, একটা প্রপার অর্গানাইজিং চ্যানেল প্রোভাইড করা বিটুইন ফার্মাসিস্ট অ্যান্ড অল আদার্স মেডিকেল প্রফেশন ইন আ হসপিটাল, যার মেন অ্যাডভাইসারি গ্রুপ হিসাবে কাজ করে এরা। এবং এরা সবাই কমপ্লিটলিভাবে অর্গানাইজড করে কি করে? ড্রাগ স্টাডি করে, বিভিন্ন অ্যাডভার্স ড্রাগ রিপোর্ট করা, এই সমস্ত কাজগুলো করে থাকে। আচ্ছা, কী বলা আছে এখানে? ইট ইজ অ্যান অ্যাডভাইসারি গ্রুপ of medical staff and serves as the organization line of communication কার মধ্যে? বিটুইন দ্য মেডিকেল স্টাফ অ্যান্ড হসপিটাল ফার্মাসি ডিপার্টমেন্ট। তাহলে পিটিসি কী করে? একটা কমিউনিকেশান তৈরি করে। কাদের মধ্যে কমিউনিকেশান তৈরি করে? বিটুইন দ্য মেডিকেল স্টাফ অ্যান্ড হসপিটাল ফার্মাসি ডিপার্টমেন্ট, এদের মধ্যে একটা কি তৈরি করে? কমিউনিকেশান তৈরি করে। কিসের? আর কি করে এরা? অ্যাডভান্স ড্রাগ রিপোর্টিং যেমন করে, তেমন সেফ অ্যান্ড র্যাশনাল ইউজ অফ ড্রাগ ইন হসপিটাল, যাতে হসপিটালে ড্রাগের সেফ ইউজ এবং র্যাশনাল ইউজ হয় সেই ব্যাপারে একটা ক্যাম্পিং বা সবাইকে সচেতনতা করা, এই টাইপের কাজ হচ্ছে ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি। এবং এই ফার্মাসি এবং থেরাপিউটিক কমিটি মধ্যে কারা কারা প্রেজেন্ট থাকে? এক নম্বর ফিজিশিয়ান প্রেজেন্ট থাকেন, ফার্মাসিস্ট প্রেজেন্ট থাকেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি প্রেজেন্ট থাকে হসপিটালের, এবং নার্স প্রেজেন্ট থাকে। কয়টা টোটাল মেম্বার হচ্ছে? ফিজিশিয়ান প্রেজেন্ট থাকে 3টে, ফার্মাসিস্ট 1টা, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হসপিটালের 1জন এবং নার্স 1জন, টোটাল 6 মেম্বার। টোটাল 6 মেম্বার প্রেজেন্ট আছে পিটিসির মধ্যে। তাহলে ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি, যাকে শর্ট ফর্মে পিটিসি বলা হয়, সেখানে কয়টা মেম্বার প্রেজেন্ট থাকে? 6টা মেম্বার প্রেজেন্ট থাকে। আর এই 6টা মেম্বারের মধ্যে ফিজিশিয়ানের কাজ কি? ফিজিশিয়ানের কাজ চেয়ারম্যান। তাহলে ফিজিশিয়ান যদি বলে ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটির চেয়ারম্যানকে ফিজিশিয়ান, যদি বলে সেক্রেটারি অফ পিটিসি ফার্মাসিস্ট, যদি বলে জয়েন্ট সেক্রেটারি অফ পিটিসি অ্যাডমিনিস্ট্রেটিভ হসপিটালের, আর নার্স একটা আছে মেম্বার। এবং এখানে মিনিমাম 6 মিটিং শুড বি হেল্ড ইয়ারলি, বছরে এখানে কম করেও 6টা মিটিং এদের মধ্যে হয়। ইজিলি মনে রাখতে পারবে 6টা মেম্বার 6টা মিটিং। ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন, যে পিটিসিতে ইয়ারলি কতগুলো মিটিং হয়? মিনিমাম 6টা।
কয়টা মেম্বার থাকে, সেখানে চেয়ারম্যান কে হয়ে থাকে, সেখানে সেক্রেটারি কী হয়ে থাকে, বা এরকম ডাইরেক্ট কোশ্চেন দেয় ফার্মাসিস্টের রোল কী বা ডিজিগনেশন কী পিটিসিতে। আচ্ছা, এবং রোলের এই পিটিসি রোল কি, এডিআর রিপোর্টিং ফ্রম দ্য ডিজাইন বাই পিটিসি, এডিআর রিপোর্ট করা। আর কি করে এরা, অ্যাটেন্ডিং ফিজিশিয়ান কমপ্লিট এডিআর রিপোর্ট এবং এডিআর রিপোর্ট ফরওয়ার্ড টু ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অফ পিটিসি। এডিআর মেনলি এর কাজ কি, এডিআর রিপোর্ট করা। এডিআর রিপোর্টিং কার কাজ, পিটিসির কাজ। আর কাজ কি এর, প্রথমে বলে দেওয়া হয়েছে কমিউনিকেশন প্রোভাইড করা, কমিউনিকেশন বিটুইন মেডিকেল স্টাফ অ্যান্ড হসপিটাল ফার্মাসিস্ট ডিপার্টমেন্ট। ক্লিয়ার? আই হোপ তোমরা ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি কী, এর কম্পোজিশান, এর ফাংশন বুঝতে পেরেছো, যেখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন বহুত দেখা যায়, প্রতিটা এক্সামে এখান থেকে কোশ্চেন দেখা যায়। নেক্সট, এরপর আসছে হসপিটাল ফর্মুলারি। এই হসপিটাল ফর্মুলারিতে মধ্যে কী থাকে, হসপিটালে যে সমস্ত মেডিসিন ইউজ করায় সেই মেডিসিনের সমস্ত ডাটা এই হসপিটাল ফর্মুলারির মধ্যে থাকে। হসপিটাল ফর্মুলারি কি, তার একটা লিস্ট অফ মেডিসিনস প্রেজেন্ট ইন দ্য হসপিটাল বেসড অন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। একটা হসপিটালে কত মেডিসিন প্রেজেন্ট আছে হসপিটালের মধ্যে, তার ডাটা কোথায় থাকে, এই হসপিটাল ফর্মুলারির মধ্যে। হেল্পস মেডিকেল স্টাফ সিলেক্ট অ্যান্ড ইভ্যালুয়েট মেডিসিনস উইথ দ্য হেল্প অফ পিটিসি। পিটিসি বলতে কি বললাম, ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি, তার সাহায্যে এই হসপিটাল ফার্মাতে মেডিসিন সিলেক্টকে হেল্প করে এরা। আর এই হসপিটাল ফর্মুলা কী করে, হেল্প অ্যাভয়েড ব্র্যান্ড অ্যান্ড থেরাপিউটিক ডুপ্লিকেশন। ইম্পর্টেন্ট এমসিকিউ, এখন ডাইরেক্ট কোশ্চেন দেয়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ হসপিটাল ফর্মুলারি। এরকম টাইপের কোশ্চেন, যে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন হয় সেখানে কিন্তু এই অপশানগুলো দেখা যায়। হসপিটাল ফর্মুলারি কন্টেন ইনফরমেশন অন দ্য ফলোয়িং প্যারামিটার, বিভিন্ন কম্পোজিশান ইনগ্রিডিয়েন্টের ইন্ডিকেশান, বিভিন্ন ইউজ, কি সাইড এফেক্ট হবে, কি এডিআর আসবে, এবং ডোজ কত হবে, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু। হসপিটালে একটা ড্রাগ, সেই ড্রাগের ব্র্যান্ড থেরাপিউটিক ডুপ্লিকেশান হচ্ছে নাকি, তার রিপোর্টিং, তার কম্পোজিশন, তার রুট অ্যাডমিনিস্ট্রেশন, তার ডোজ, তার সাইড এফেক্ট, এভরি কাইন্ড অফ ইনফরমেশান, যত ড্রাগ হসপিটালে ইউজ হয় তার সমস্ত কিছু কোথায় মেনশন থাকে, হসপিটাল ফর্মুলারি। এটা সেই হসপিটাল, প্রতিটা হসপিটালে একই হবে এরকম কোনো ব্যাপার নেই, প্রতিটা হসপিটাল ওয়াইজ এর পার্ট। এরপর আসছে ইনভেন্টারি কন্ট্রোল, ইম্পর্ট্যান্ট একটা টপিক ইনভেন্টারি কন্ট্রোল, যেখানে কি হয়ে থাকে, অ্যান্ড ইনভেন্টারি কন্ট্রোল শো মেজর কারেন্ট অ্যাসেট অফ এ বিজনেস এন্টারপ্রাইজ অর হসপিটাল সাপ্লাই। যেখানে কী হয়ে থাকে, মেন পারপাস ম্যাক্সিমাম কাস্টমার সার্ভিস, মিনিমাম ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, লো কস্ট প্ল্যান হসপিটাল অপারেশন। এখানে ইনভেন্টরি কন্ট্রোল মানে আমরা একটু পরে ডিসকাস করছি, তাহলে তোমরা এই স্লাইডটার মানে বুঝতে পারবে। ইনভেন্টরি কন্ট্রোলে কি হয়, এই জিনিসগুলোকে ফলো আপ করা হয়। একটা হচ্ছে এবিসি অ্যানালাইসিস, ভেড অ্যানালাইসিস, বাফার স্টক বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এবং এই ইনভেন্টরি কন্ট্রোল করে দেখে নেয় যে হসপিটালে কেমন স্টক মজুদমেন্ট আছে, কেমন স্টক অর্ডার দিতে হবে, কতদিন সেই যা স্টক আছে সেটা কতদিন পর্যন্ত সার্ভিস দিতে পারবে হসপিটালে, কত দিন চলবে, সমস্ত কিছু ডাটা এই ইনভেন্টরি কন্ট্রোল থেকেই নেওয়া হয়। সমস্ত রেকর্ড, হসপিটালে কত মেডিসিন বেরিয়ে যাচ্ছে, কত আসছে, এভরিথিং এই এবিসি অ্যানালাইসিস থেকে শুরু করে ভেড অ্যানালাইসিস, এরকম বিভিন্ন টাইপের ইনভেন্টরি কন্ট্রোল মেথড আছে যারা এই কাজগুলোকে হেল্প করে করতে। এবং এই প্রতিটা ইনভেন্টরি কন্ট্রোল অ্যাকচুয়ালি, এই এবিসি অ্যানালাইসিস যেমন একটা ইনভেন্টরি কন্ট্রোলের প্রসেস, এই ভেড অ্যানালাইসিস একটা ইনভেন্টরি কন্ট্রোলের প্রসেস, সেরকম ইওকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি একটা ভেড ইনভেন্টরি কন্ট্রোলের প্রসেস, এবং বাফার স্টক একটা ইনভেন্টরি কন্ট্রোলের প্রসেস। এবং এই প্রতিটা প্রসেসের বা প্রতিটা অ্যানালাইসিসের বিভিন্ন রোল আছে, সবার রোল কিন্তু একই নয়, সবাই বিভিন্ন রকমভাবে পার্টিসিপেট করে একটা হসপিটাল ইনভেন্টরি বা হসপিটালের স্টককে মেনটেন করতে গিয়ে। এবিসি অ্যানালাইসিস বলতে বোঝায় অলওয়েজ বেটার কন্ট্রোল। এবিসির ফুল ফর্ম কি লিখে রাখো, অলওয়েজ
বেটার কন্ট্রোল। ভেড অ্যানালাইসিস, ভাইটাল, এসেনশিয়াল আর ডিজায়ারেবল। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আর বাফার স্টক। এই হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। এক একটা করে প্রতিটা ইনভেন্টরি কন্ট্রোল আমরা পড়বো, কারণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবিসি অ্যানালাইসিস, যার ফুল ফর্ম বলে দিলাম, অলওয়েজ বেটার কন্ট্রোল। এ দিয়ে অলওয়েজ, বি দিয়ে বেটার, সি দিয়ে কন্ট্রোল। অলওয়েজ বেটার কন্ট্রোল, ইট ইজ এ বেসিক টুল অফ সিলেক্টিভ অ্যাপ্রোচ ফর কনসেন্ট্রেশন আপন আইটেম। যেখানে কি থাকে, তিনটে ক্লাসে আইটেমকে ভাগ করে, একটা এ ক্লাস, একটা বি ক্লাস, সি ক্লাস। আর কি থাকে, কত আইটেম আমরা কিনতে পারছি আর কত এক্সপেন্ড করতে হচ্ছে। মানে এ ক্লাসের ড্রাগ কিনতে গেলে যে টোটাল এক্সপেন্ডিচার হসপিটালে যদি আমরা 70% থেকে 80% এক্সপেন্ড করি, তাহলে এ আইটেম আমরা 10 থেকে 12% কিনতে পারবো। তার মানে কি বুঝতে পারছি, এ আইটেম যেটা হচ্ছে কি, একটা দামি আইটেম, কস্টলি আইটেম। বি গ্রুপের যদি আমরা আইটেম কিনতে চাই, তাহলে 15 থেকে 20% যদি আমরা এক্সপেন্ড করি, তাহলে 20 থেকে 25% হসপিটাল যে টোটাল স্টক তার 20 থেকে 25% জিনিস কেনা হয়ে যাবে। আর সি আইটেম 5 থেকে 15% এক্সপেন্ড করলে 60 থেকে 70% আমরা প্রোডাক্ট কিনতে পারবো। মানে কি বুঝতে পারলাম, এই ক্লাসের যে অলওয়েজ বেটার কন্ট্রোল ফুল ফর্ম, এ ক্লাস অফ ড্রাগ অ্যানুয়াল এক্সপেন্স যদি আমরা করতে থাকি 70 থেকে 80%, আমরা কত পার্সেন্ট আইটেম পারচেস করতে পারবো, 10 থেকে 12%। মানে এরা কি কস্টলি আইটেম, মিডিয়াম কস্টলি আইটেম, এটা লো কস্ট আইটেম হচ্ছে সি। কম টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারছি, তাই এই জন্য এর দাম কম, লো কস্ট আইটেম। এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে, বারবার বলছি এক্সামে কিন্তু কোশ্চেন আসে। আমরা লাস্টে এমসিকিউ প্র্যাকটিস করবো, তখনই তোমরা দেখতে পাবে কী টাইপের কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করে। নেক্সট, ভিইডি অ্যানালাইসিস, যার ফুল ফর্ম কি, ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল। ভাইটাল, এসেনশিয়াল, ডিজায়ারেবল। ভিইডি, ভাইটাল ড্রাগ। কাদেরকে ভাইটাল ড্রাগ বলে? ড্রাগস অ্যাবসলিউটলি নেসেসারি, দেয়ার অ্যাবসেন্স ক্যান নট বি টলারেবল। মানে ভাইটাল ড্রাগ, এই যে সমস্ত ড্রাগ আছে হসপিটালে, তাদের হসপিটালে থাকতে হবে। উইথাউট, মানে সেরকম ড্রাগগুলো যদি না থাকে, হসপিটাল চালানোই ইম্পসিবল হয়ে যাবে। ড্রাগ অ্যাবসলিউটলি নেসেসারি, দেয়ার অ্যাবসেন্স ক্যান নট বি টলারেবল। প্রতিদিনই প্রয়োজন হয়, একদিন যদি এই ড্রাগ স্টক শেষ হয়ে যায়, তাহলে চালাতে মুশকিল হয়ে যাবে হসপিটাল রান করতে। তো অ্যাবসেন্স টলারেবল হবে না, থাকতে হবে। এসেনশিয়াল ড্রাগ কি, ইম্পর্টেড ফর কোয়ালিটি কেয়ার, কোয়ালিটি ট্রিটমেন্ট করতে গেলে দরকার, বাট হসপিটাল ক্যান ফাংশন উইথাউট দেম। হসপিটাল আরও একটা বাড়িতে ইট সিমেন্ট থাকলেই একটা বাড়ি দেয়াল তৈরি হয়ে যাবে, বাড়ি গেল। কিন্তু একটা কোয়ালিটি বাড়ি তৈরি করতে গেলে আরও খরচ করতে হবে, আরও জিনিস আনতে হবে, সেরকম ব্যাপার। এসেনশিয়াল ড্রাগ যদি থাকে, তাহলে আরও ভালো ট্রিটমেন্ট করা যাবে, মানে আরও ভালো একটা কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করা যাবে। কিন্তু এদের অ্যাবসেন্ট হয়ে গেলে যে কোনো রকম ট্রিটমেন্ট করা যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। হসপিটাল রান করতে হবে, হসপিটাল তার ফাংশন চালাতে পারবে। কিন্তু যে ভাইটাল ড্রাগ আছে, তাদের কিন্তু অ্যাবসেন্সে হসপিটালে এক মুহূর্তও চলতে পারবে না, তো এখানে কিন্তু ভাইটাল বলে। সেরকম ডিজায়ারেবল কি, নট ক্রিটিক্যাল, অ্যাবসেন্স ডাজ নট এফেক্ট হসপিটাল ফাংশন। হসপিটালে কোনো এফেক্টই পারবে না এদের অ্যাবসেন্সে, থাকলেও না থাকলেও কোনো ব্যাপারই নয়। কিন্তু এসেনশিয়াল দরকার, থাকলে কিন্তু আরও ভালো সার্ভিস দেওয়া যাবে, না থাকলে সার্ভিস একটু কম হবে। ভালো সার্ভিস দিতে গেলে কিন্তু দরকার। কিন্তু ভাইটাল ড্রাগ ভালো সার্ভিস কেন, সার্ভিসটাই দেওয়া যাবে না, ভালো তো দূরে কত, সার্ভিসটা দিতে গেলে ভাইটাল ড্রাগ লাগবেই। ক্লিয়ার? তো ডাইরেক্ট লাইন তুলে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে, ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইট ইজ এ quality of material to be ordered at one time which minimize the cost.
মিনিমাইজ কস্ট মিনিমাইজ করার জন্য অ্যাট ওয়ান টাইমে কী হয় অর্ডার করে দেয়, তাদেরকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে ইকোনমিক ওয়ার্ড কোয়ান্টিটি মানে কি, দ্য কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল টু বি ওয়ার্ড অ্যাট ওয়ান টাইম উইচ মিনিমাইজ, একসাথে যদি অর্ডার দেওয়া হয় তাহলে কী হবে এক টাইমে একসাথে অর্ডার দিলে যে টোটাল কস্ট, সেই কস্টটা কী হবে কমে আসে, মিনিমাইজ দ্য কস্ট। বাফার স্টক কী হবে, ইউজড ইন এমার্জেন্সি টু মিট দ্য আনফোরসেন ডিমান্ড। এমার্জেন্সিতে বাফার স্টক মানে কিছু স্টক হসপিটাল আলাদা রেখে দেওয়া হয়, যেটা কী হবে এমার্জেন্সি ডিম্যান্ডকে ফুলফিল করতে পারবে। আর যখনই বাফার স্টকের কাছে ড্রাগ চলে আসবে তখনই কিন্তু আমাকে অর্ডার দিতে হবে ড্রাগ, এটা মাথায় রাখতে হবে। বাফার স্টক, আমাকে একটা স্টক আছে যেটা আমরা প্রতিদিন ইউজ করছি, কিন্তু স্টকের নিচে বাফার স্টক আছে যেটা সার্টেন একটা ডিম্যান্ডকে ফুলফিল করতে পারবে। কিন্তু যখন আমার বাফার স্টককে হাত দিতে হচ্ছে, তার মানে কী ভেবে নিতে হবে যে এখন ড্রাগ অর্ডার করে দেওয়ার বা যেই হসপিটালে ইনভেন্টরি আছে সেগুলো অর্ডার করার ফের সময় এসেছে, সেইটা ইন্ডিকেট করবে এই বাফার স্টক। একটা থিওরি আছে যে ম্যাক্সিমাম কনজিউমশন রেট কত, তাকে ডেলি অ্যাভারেজ দিয়ে ভাগ করে মাইনাস কনজিউমশন রেট পার ডে টু লিড টাইম। আর এই লিড টাইম কী বলা হয়, ইট ইজ দ্য টাইম টেকেন বিটুইন দ্য প্লেসিং অফ অর্ডার অ্যান্ড রিসিভ দ্য ড্রাগ। কোনো অর্ডার প্লেস করা এবং অর্ডারটাকে রিসিভ করা, তার মধ্যে যে টাইম, সেই টাইমটাকে বলা হয় লিড টাইম। লঙ্গার লিড টাইম দ্য লার্জার দ্য সেফটি স্টক। বুঝতে পারলো, সেফটি স্টক মানে বাফার স্টক, যেটা সার্টেন নিডকে ফুলফিল করতে পারে। বাফার স্টকে হাত দেওয়া মানে কি, আমার অর্ডার করার সময় এসে, কিন্তু অর্ডার করে দিলাম, যদি আমি ফোন করলাম যে কালকে অর্ডার লাগবে, মানে কি একবারে স্টক কমে এসেছে, কিন্তু 5 দিন 6 দিন পরে অর্ডার দিলেও কী হবে, অসুবিধা কিছু নেই। তো যত এই লিড টাইম মানে কি আজকে অর্ডার দেওয়া কবে রিসিভ হচ্ছে প্রোডাক্টটা, তার মাঝখানের সময়টা, তাহলে এই সময় যত আমি 20 দিন পড়ে যাচ্ছে, 25 দিন পেরে যাচ্ছে, তারপরে অর্ডার পাই না, কোনো অসুবিধা হচ্ছে না, হসপিটাল রান করতে পারি, তার মানে কি আমার সেফটি স্টকটাও কিন্তু অনেকটা আছে। এটা সেটাই বলছে যে যত লিড টাইম বেশি হবে তার মানে সেটা কী ইন্ডিকেট করছে, সেফটি স্টকও কিন্তু আছে, নাহলে আমার তো অসুবিধা হয়ে যাবে। 10 দিনের কাছে আমি অর্ডার করে যেন প্রোডাক্ট আসে, হসপিটালে তো বন্ধ করে দিতে হবে, এরকম ব্যাপার চলে আসবে। ঠিক আছে, রেকর্ড পয়েন্ট আরওপি, আরওপির ফুল ফর্ম এক্সামে কোশ্চেন এসেছে, যার ফুল ফর্ম কি, রেকর্ডার পয়েন্ট। ক্যালকুলেট হোয়েন টু প্লেস এ নিউ ইনভেন্টরি অর্ডার বাই কনসিডারিং লিড টাইম অ্যান্ড ডিম্যান্ড। ঠিক আছে, প্রিভেন্ট স্টক আউট, মেনটেন অপটিমাল স্টক লেভেলকে প্রিভেন্ট করার জন্য রেকর্ডার টাইম ইউজ করা হয়। ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেন্টরি কন্ট্রোল। আই হোপ তোমরা সমস্ত যে হসপিটাল ফার্মাসি আমরা তো পুরো জিনিস পড়লাম না, কিন্তু স্পেসিফিক হাইলাইটেড পয়েন্টগুলোকে ডিসকাস করলাম যেখান থেকে কোশ্চেন রিপিটেড হয়। তোমরা কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করবো, সেটা দেখলেই বুঝতে পারবে কী কোশ্চেন আসে। বা তোমাদের কাছে যদি কোনো এমসিকিউ প্র্যাকটিসের বই থাকে, তোমরা যদি সেটা ফলো করো তাহলেও তোমরা দেখতে হবে এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। আরও কিছু টপিক আছে সেগুলো আমরা ডিসক্রাইব করবো পরে, বাট এই লেকচারে এইটুকু। চলো কিছু এমসিকিউ প্র্যাকটিস করা যাক। How many pharmacists are required for hospital up to 300 bed? 3, 5, 8, 10, 15, 50, 100, 200, 300, 500। 300 জনে কত, 10টা ফার্মাসিস্ট। মনে পড়ছে ছক আমি বলেছিলাম মনে রাখতে। হসপিটাল ফর্মালি কনসিস্ট অফ কি, লিস্ট অফ হসপিটাল স্টাফ, লিস্ট অফ ড্রাগ পেশেন্ট ইন হসপিটাল, লিস্ট অফ ইকুইপমেন্ট, লিস্ট অফ পেশেন্ট, কি লিস্ট অফ ড্রাগ পেশেন্ট ইন হসপিটাল, তাই তো যত ড্রাগ পেশেন্ট থাকে হসপিটালে তার যে লিস্ট সেটা হসপিটাল ফর্মুলারি গানটায় রাখা হয়, এবং সেই ড্রাগ কখন ইউজ হবে, কী কম্পোজিশানে ইউজ হবে, তার রুট কী হবে, সমস্ত কিছু এই হসপিটাল ফর্মুলারিতেই, তার এডিআর কী হবে, সমস্ত কিছুই হসপিটাল ফর্মুলারিতে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইনভেন্টরি মডেল ইজ ইউজড ক্যালকুলেটিং অফ টাইমিং অফ ইনভেন্টরি অর্ডার। টাইমিং অফ ইনভেন্টরি অর্ডার ক্যালকুলেট করার জন্য কোন মেথড ইউজ করা হয়, আরওপি, রেকর্ডার পয়েন্ট মোড। এইমাত্র পড়ে আসলাম। এবিসি অ্যানালাইসিস মানে কি, অলওয়েজ বেটার কন্ট্রোল, অপশান ডি, অলওয়েজ বেটার কন্ট্রোল। নেক্সট, formulary is a list of medicines selected or approved by hospital, list of essential drug for the hospital,
এনি ড্রাগ প্রেসক্রাইবড বাই দ্য প্রেসক্রাইবার ইন হসপিটাল, কি লিস্ট অফ মেডিকেশন সিলেক্টেড এসেন্সিয়াল ফর, অপশান ডি লিস্ট অফ এসেন্সিয়াল ড্রাগ ফর অ্যান হসপিটাল। নেক্সট কোশ্চেন, ফর্মুলারি মিনস কি বলেছে, এ লিস্ট অফ মেডিসিন সিলেক্টেড অ্যান্ড অ্যাপ্রুভড ফর এ হসপিটাল, লিস্ট অফ এসেন্সিয়াল ড্রাগ ফর হসপিটাল, এনি ড্রাগ প্রেসক্রাইবড বাই দ্য প্রেসক্রাইবার ইন হসপিটাল, নান অফ দিস। যত হসপিটালে মেডিসিন আছে, যত অ্যাপ্রুভ মেডিসিন আছে, তাদের সবার লিস্টকে এই হসপিটাল ফর্মুলারি আন্ডারে রাখা হয়। কেবলমাত্র এসেন্সিয়াল ড্রাগ হবে এরকম নয়, সমস্ত এসেন্সিয়াল ভাইটাল যা আছে এভরিথিং, হসপিটালে যা যা মেডিসিন ইউজ করা হয় সমস্ত লিস্ট এই হসপিটাল ফর্মুলাতে থাকে। হু অ্যাক্ট অ্যাজ চেয়ারম্যান অফ পিটিসি, ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি, যেখানে মিনিমাম 6টা মিটিং হতে হবে ইয়ারলি, যেখানে 6টা মেম্বারও পেয়েছেন থাকে, ফিজিশিয়ান থাকে 3টে, ফার্মাসিস্ট একটা, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি একটা, নার্স একটা, যেখানে ফিজিশিয়ান কি একটা আছে চেয়ারম্যান, ফার্মাসিস্ট একটা আছে সেক্রেটারি, আর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি একটা আছে জয়েন্ট সেক্রেটারি, যার মেন ফাংশন কি কমিউনিকেশন করা হসপিটাল স্টাফদের সাথে, ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট এবং এডিআর রিপোর্টিং করা, তাই তো। নেক্সট কোশ্চেন, হুইচ ক্যাটাগরি অফ এবিসি অ্যানালাইসিস কনস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 70% এক্সপেন্ডিচার, 10% অফ ড্রাগ। কী বলেছিলাম, 3টে হয় অলওয়েজ, বেটার, কন্ট্রোল। এর ক্ষেত্রে কী হয়, যদি আমরা 70% এক্সপেন্ড করি অ্যানুয়ালের, তাহলে আমরা 10% ড্রাগ পাবো। বিয়ের ক্ষেত্রে কি, এটা সবচেয়ে ওই কারণে কস্টলি, অনেক টাকা দিয়ে কম আইটেম পাচ্ছি। বিয়ের ক্ষেত্রে মিনিমাম যদি আমরা 20% এক্সপেন্ড করি, তাহলে আমরা 15 থেকে 20% ড্রাগ পেয়ে যাব। আর সি এর ক্ষেত্রে সবচেয়ে কি লোয়েস্ট, যেখানে আমরা 70 থেকে 80% পেয়ে যাব ড্রাগ, 15 থেকে 20% এক্সপেন্ডিচার করে, তাই তো। তাহলে এখানে কী বলেছে, 70% আমরা এক্সপেন্ড করছি, 10% ড্রাগ পাচ্ছি, তাহলে কোন ড্রাগ হবে, অপশান এ। মিনিমাম নাম্বার অফ পিটিসি মিটিং হুইচ শুড বি হেল্ড ইয়ারলি, মিনিমাম কতগুলো মিটিং হতে হবে পিটিসিতে ইয়ারলি, কটা, 6টা, অপশান সি রাইট অ্যান্সার। তো এই ছিল কোশ্চেন, এবং এই যে এমসিকিউগুলো প্র্যাকটিস করলাম, এগুলো কিন্তু পিওয়াইকিউ মানে এক্সামের কোশ্চেন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো হসপিটাল ফার্মাসি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।